সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ব্যাংক ব্যবস্থাপনা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিরুক্ষ পাল অর্থনীতিবিদ, মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর সেলিম রায়হান অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ওই প্রান্তে আছেন কাজী সিরাজ সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও 2 তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ছেলে ব্ল্যাকমেইলের শিকার, দাবি মূল আসামির বাবার। ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় আহত ইমামের অবস্থা আশঙ্কাজনক। আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে ইমামতি করায় এই হামলা, অভিযোগ সহকর্মীদের। জঙ্গিবাদের বিরুদ্ধে সব ধরনের মানুষকেই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ষোড়শ সংশোধনীর শুনানিতে অপরাধে জড়িত এমপিদের তালিকা চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন। শুনানি পেছানো নিয়ে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের উত্তপ্ত বাদানুবাদ। এবং পুরো দমে ধান কাটা শুরু হলেও কমে আসবে চালের দাম, জানালেন খাদ্যমন্ত্রী। বললেন সরকারকে বিব্রত করতেই দাম বাড়িয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আমাদের ব্যাংকিং ব্যবস্থায় একটা বড় ধরনের রদবদলের প্রস্তাব করা হয়েছে খসড়াইয়াতে, মন্ত্রী পরিষদে, এবং তাতে ব্যাংকিং এর যে নিয়মগুলো আছে তার থেকে একদম দ্বিগুণ ক্ষমতা প্রদানের একটা পরিচালনা পরিষদকে দেওয়া হয়েছে। যে একটা পরিবার থেকে 2 জন ছিল, আগে একটা সময় 1 জন ছিল, এটা খুব সম্ভবত 2 বছর আগে চেঞ্জ করে মনে হয় 2 জন করা হয়েছে। এরপরে 4 জন করে ফেলা হয়েছে। একটা পরিবারে 4 জন পর্যন্ত পরিচালনা পরিষদের পরিচালক থাকতে পারবেন। এটার গ্রহণযোগ্য ব্যাখ্যাটা কি? একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি এটাকে কি মনে করেন? যদি বলেন অর্থনীতিবিদ হিসেবে, অর্থনীতির সহজ কথা হচ্ছে বাজার এবং সেখানে প্রতিযোগিতা থাকবে। এখানে আমি তো অর্থনীতির চাইতে অর্থনীতির ব্যাপারে দেখতে পাচ্ছি। অনর্থনীতি সেটা হচ্ছে যে এভাবে যদি পরিবার কেন্দ্রিকতা সৃষ্টি হয় ব্যাংকগুলোর মধ্যে, তাহলে প্রাতিষ্ঠানিকতা এবং যেটাকে আমরা বলি পেশাদারিত্ব বা প্রফেশনালিজম, এই জিনিসটা চলে যাবে এবং আরও ব্যাংকের আবেদন পড়তে থাকবে কেন্দ্রীয় ব্যাংকে। এখন যেরকম 40টা প্রাইভেট ব্যাংক রয়েছে, কারণ পরিবার তো ধনী হচ্ছে এবং কয়েকটা পরিবার মিলেই যদি প্রভাব খাটিয়ে ব্যাংক খোলা যায়, একটা ব্যাংকে যদি 4 জন করে থাকে তাহলে তো একটা পরিবারই একটা ব্যাংক, মানে 40টা পরিবার তো না, আরো পরিবার বাড়ছে, এই পরিবারগুলোর সংখ্যা বাড়বে, তাদের অর্থের ক্ষমতা বাড়বে এবং বাংলাদেশ ব্যাংকে আরো আবেদন আসতে থাকবে যেন আরো প্রাইভেট ব্যাংক দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ব্যাংকটা পরিবার কেন্দ্রিক হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা পরিবার কেন্দ্রিক একটা বিজনেস। ব্যাংক ব্যবস্থাটা যেটা হচ্ছে অর্থনীতিতে, বাজার অর্থনীতি, ব্যাংক একটা ইন্টারমিডিয়েশন করে বিজনেসের সাথে, মানুষের যে মানে সঞ্চয়কারীর সাথে বিনিয়োগকারীর যে একটা যোগাযোগ সৃষ্টি করে। এখন এটা নিজেই রক্ষক, নিজেই ভক্ষক, নিজেই ভোক্তা, নিজেই সঞ্চয়কারী। হ্যাঁ, এটা মানে ব্যাংক বলতে যা বোঝায়, অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, এত সুদৃঢ় একটা অর্থনীতি, মাত্র 4টা ব্যাংক দিয়ে চলছে। একটা অর্থনীতি যত ম্যাচিউর করে তত সেখানে ওই রকম একটা অর্থনীতি 4টা কেন 2টো ব্যাংক দিয়েও চলতে পারে, যদি এতে নজরদারি অনেক সহজ থাকে, না পেশাদারিত্ব যদি থাকে, কম্পিটিশন থাকে। কিন্তু এখন যে দিকে যাচ্ছে এই প্রবণতাটা খুব অশুভ বলে আমার কাছে মনে হচ্ছে। এটা হচ্ছে পরিবারের অর্থের কেন্দ্রীভূতকরণ এবং সেটির জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ব্যাংক, এবং ব্যাংক থেকে খেলাপি ঋণ নেওয়ার সুবিধা থাকবে যখন পরিবারতন্ত্র থাকবে, এবং আপনার পরিচালক কাঠামোর মধ্যে যদি আপনার বেশি নিয়ন্ত্রণ থাকে, তাহলে সেখানে ব্যবস্থাপনা পরিচালক যত পেশাদারি লোকই হন না কেন, উনি কিছুই করতে পারবেন না, ভয়েস থাকবে না সেখানে। এইটাই হচ্ছে আমার আশঙ্কা। হ্যাঁ, আপনার কি বলছি? আমি তো, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এটা অর্থনীতিবিদ হিসাবে এটার ব্যাখ্যা কি, আসলে ব্যাখ্যা পাওয়া খুবই কঠিন। কারণ আপনি দেখুন, বীরপক্ষদা উনি বেশ কিছু জিনিস বলেছেন। সরকারের যে একটা লক্ষ্য আছে, যে একটা ইনক্লুসিভ গ্রোথ, অন্তর্ভুক্তিমূলক একটা প্রবৃদ্ধি, এবং তার সাথে একটা সম্পর্কিত হচ্ছে ইনক্লুসিভ ফাইন্যান্স, সেখানে ব্যাংকিং খাতে এখন যে ডিসিশনটা নেওয়া হলো এটার সাথে সম্পূর্ণ একদম বিপরীত দিকে, তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু সুতরাং এটা দেখতে হবে যে আসলে কোন প্রেসারে, কাদের প্রেসারে, কোন লবির প্রেসারে এই জিনিসটা সিদ্ধান্তটা নিচ্ছেন সরকার, যেটা কিন্তু আসলে দেশের বেশিরভাগ জনগণের যে
আর্থিক অন্তর্ভুক্তিকরণের যে একটা প্রক্রিয়া এবং তার সাথে যে প্রবৃদ্ধির সাথে জনগণের অংশগ্রহণের যে বিষয়টা এবং তার সঙ্গে সঙ্গে নজরদারি এবং পুরোপুরি এটা স্বাভাবিক যে অবস্থাটা আমরা যে বজায় রাখা। আর্থিক খাতে ব্যাংকিং খাতে যেটা বিশৃঙ্খলা আমরা দেখছি এটা কিন্তু সবাই জানি আমরা, এবং আমাদের আশা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা। চলে আসছে এবং আমাদের আশা আছে এবং ছিল যে এই খাতে আরো বেশি শক্তিশালী রেগুলেশন এবং ব্যবস্থাপনার দিকগুলো আসবে। কিন্তু এখন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কিন্তু পুরোপুরি সত্যিকার অর্থে যে আজকে বিভিন্ন পত্রিকায় যেরকম আসছে যে চিরস্থায়ী বন্দোবস্ত টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট টাইপের কথা কিন্তু অনেকটা তাই হয়। কারণ বাংলাদেশে যে ব্যাংকগুলোর যে ইতিহাস যেভাবে হয়ে এসেছে প্রাইভেট ব্যাংকগুলো, সেই ইতিহাসগুলো খুব সুখকর না, এবং তাদের যে পিছনে যে ব্যক্তিবর্গরা আছেন তাদের যে ব্যাকগ্রাউন্ড, সেখানে কিন্তু শক্তিশালী একটা রেগুলেটরি অথরিটি ছাড়া এবং রেগুলেশনকে ইমপ্লিমেন্ট করা ছাড়া আসলে এগুলোকে কিন্তু শৃঙ্খলায় আনা কঠিন। তো আমি মনে করি যে এটা আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য কোনোভাবেই এটা সহায়ক প্রবৃদ্ধির জন্য এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য সুশাসন প্রতিষ্ঠার সাথে কোনোভাবেই এটা সম্পর্কিত না এবং সহায়ক নয়। সিরাজ ভাই, ধন্যবাদ আপনার। আসলে ওদের করছে কারা, করলেন কারা, করলে মতো ক্ষমতাসীন না। তো প্রথমে যেটা বলতে হয়, এনারা প্রতিনিধিত্ব করছেন কাকে? আমরা তো আশা করি যে এরকম যে একটা রাজনৈতিক দলের সরকার যখন গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার কথা বলে, তারা জনগণকে প্রতিনিধিত্ব করবেন। তো জনগণের স্বার্থটা এখানে সংরক্ষিত হচ্ছে কিনা মনে হয় না। বাংলাদেশে যে 40টি ব্যাংক মধ্যে, এটা তো অর্থনীতিরা বেশি বলবেন, বেশি বুঝবেন, মূল বিষয়গুলো তারাই বলবেন। আমরা বাইরে থেকে সাধারণ মানুষ জেনে দেখি এই 40টা ব্যাংকের মধ্যে ব্যাংক মালিকদের টাকা হচ্ছে 2.5%, যেটা বলা হয়ে থাকে বাকি 90% টাকাই হচ্ছে আমানতকারীদের। 90% টাকার মালিক যারা তাদের টাকার খবরদারি আপনি করতে দিলেন 2.5%-এর মালিক যারা, তাদেরকে। এবং তারা কি করে, তাদের ইতিহাস, তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হতো, আগে যদি এটা নজির থাকতো যে সৎ, আদর্শবাদী, একেবারে সবাই ব্যাংকার, ব্যাংকার, হ্যাঁ ব্যাংকার, হ্যাঁ, ওনারা মসজিদ বানিয়ে ইমামতি করা ছাড়া আর কিছু করেন না, সেটা করে না, মানে ইতিহাসটা খুব খারাপ। তো ওনারা এটা করার অর্থ ইতিমধ্যে কি হয়েছে তো এগুলো আমরা জানি। তো এগুলো কেন করা হচ্ছে, কেন এটা বিরুদ্ধে পক্ষে আছে ব্যাংক মালিকরা বহুদিন ধরে চেষ্টা করছেন, অর্থাৎ ব্যাংকের উপর যেটুকু মাল দেওয়া তাদের খবরদারি আছে, কর্তৃত্ব আছে, এটা আরো বাড়াতে চান। অর্থাৎ ব্যাংকে যে অব্যবস্থাপনা, যে দুর্বলতা এবং খারাপ কথা বলে দুর্নীতির যে একটা মহোৎসব হয়, এগুলো এখন যা চলছে এটা ওনারা আরো বাড়াতে চান। আরো বাড়াতে চাইলে এখানে তাদের কর্তৃত্ব আরো বাড়ানো দরকার। এটা আপনি যে আগে একটা মতো আলোচনার ফর্মাল আলোচনা আগে আমরা বলছিলাম, ডক্টর ওয়াহিদুল মাহমুদের নামে যে ব্যাংক কমিশন একটি করে দেওয়া হয়েছিল, তারা একজনকে মালিক পক্ষ থেকে গভর্নিং বডিতে রাখার কথা বলেছিলেন, সরকার এটা শুনলেন না। তো সরকার কেন শুনবেন না? সরকারের তো এটা অন্য কিছু দেখার, কি করলে ব্যাংকের ব্যাপারটা অন্যদের ব্যাপার। ব্যাংক ব্যবস্থাপনা যারা বোঝেন, ব্যাংকের এই বিষয়গুলোর সঙ্গে যারা সম্পর্কিত, যারা জড়িত, রাষ্ট্রের স্বার্থ এবং ব্যাংকে আমানতকারীদের স্বার্থ যারা দেখতে পারেন, বুঝবেন, তাদের যে কজন মালিক উদ্যোক্তা হয়ে করলেন, তারা তাদের স্বার্থ দেখার জন্যে প্রথমে যেটা কারা করছেন, সরকার। এই সরকার হচ্ছে যারা ব্যাংকের উদ্যোক্তা মালিক বলে দাবি করছেন, তারা তাদেরকে প্রতিনিধিত্ব করছেন। 40টি ব্যাংকের মালিকদের তালিকা যদি আপনাকে বলি, আপনি পড়েন, তাইলে আপনি দেখবেন এখানে সবাই বর্তমান ক্ষমতাসীন দলের অধিকাংশই হয় নেতা, কখনো মন্ত্রী ছিলেন, মন্ত্রী এমপি ছিলেন, অথবা এখনো এমপি আছেন, মন্ত্রী ছিলেন, কখনো মানে বিভিন্নভাবে জড়িত। অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন দলের লোকজনের মধ্যে এমন ভাবে এই যে ব্যাংকের লাইসেন্স টাইসেন্স দেওয়া হয়েছে, তো দিয়ে এখন এদের হাতে, এতদিন তো তারা 2 জন থেকে কাজ করেছে, এখন 2 জনে চলছে না তাদের। আরেকটা হচ্ছে আগে 2 টার্ম থাকতে পারে, 3 বছর, 3 বছর, 6 বছর, এখন টার্মও বাড়িয়ে দেওয়া হচ্ছে। মাঝখানে আবার গ্যাপ দিয়ে আপনি থাকতে পারবেন। 3-9 বছর এক জায়গায় থাকতে পারবেন, তারপর আবার গ্যাপ দিয়ে বাদ দিয়ে আবার উনি আবার আরো 9 বছরের একটা ব্যবস্থা উনি করা, আজীবন। এই যে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হলো, অর্থাৎ একটি পরিবারের কাছে একটি ব্যাংক, অর্থাৎ 2.5% ইনভেস্টমেন্ট, মানে টাকা রেখে 90% টাকার মালিক যারা, তাদের উপর খবরদারি করার জিনিসটা ওনারা নিয়ে নেন। তো ব্যাংকটা ওদেরকে বন্দোবস্ত দিয়ে দিল, ওদের স্বার্থ না দেখে ইনাদের স্বার্থটাকে বড় করে দেখুন। এতে হবে কি, যেটা আগের 2 বিজ্ঞ আলোচনা, তারা অর্থনীতির বিশেষজ্ঞ, তারা যেটা বলেছেন, এটা হচ্ছে কিছু লোকজনকে, এই যে ব্যাংক এখন 40টা আছে, এখন এই 4 জন একই পরিবারের যখন
গভর্নিং বডির পরিচালনা পরিষদের সদস্য হবেন, তারা যখন আরো টাকা পয়সা করবেন, এই যে একটু আগে আপনি আলোচনা করছিলেন এক ভাইস্তির নামে 200 কোটি টাকা একজন বরাদ্দ দিয়েছেন, তিনি একজন ছাত্রী। কেন দিলেন? ব্যাংক লোন দেওয়ার কতগুলো যোগ্যতা লাগে, সেই যোগ্যতা পূরণ না করা সত্ত্বেও তিনি ব্যাংকের একজন মালিকের একজন পরিচালকের ভাস্তি তাকে দেয়া হলো। শুধু ভাস্তি তো না, একেবারে ভুয়া। এটা তো ভাস্তি তো একটা পরিচয় আছে, ভাস্তি কিছুই না, ভুয়া লোক, ভুয়া পরিচয়, ভুয়া ঠিকানা। ওই ঠিকানা গিয়ে দেখা যাবে ওই ঠিকানা এরকম নামে কোনো প্রতিষ্ঠানও নাই, কোনো ব্যক্তিও নাই। সে একটা ফোন আছে, দেখি একটু কি বলছে দর্শক। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সারাপাড়া থেকে বলছি। জি, আমার প্রশ্নটা তিনজনের কাছেই। জি, যেটা হচ্ছে যে সম্প্রতি যে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে যে পরিবারের সদস্য সংখ্যা 2 জন থেকে দাঁড়িয়ে 4 জন করা হলো, এতে করে কি পরিবারের কাছে ব্যাংকগুলো জিম্মি হয়ে যাওয়ার কোনো আশঙ্কা তৈরি হয়েছে কিনা, এবং পরিবারের প্রভাব ওই ব্যাংক ব্যবস্থাপনার উপরে পড়বে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় অংশটা হলো এই যে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি এবং তাদের মেয়াদ বাড়ানোর যে বিষয়টি, এখানে কোনো রাজনৈতিক কোনো বিবেচনা কাজ করেছে কিনা, যদি বিজ্ঞ আলোচক ঠিক আছে। হ্যাঁ, আপনি তো বলছিলেন। আমি সে প্রসঙ্গে আছিলাম। প্রথম কথা হচ্ছে পরিবারের প্রভাব তো বাড়বেই, দুজনের প্রভাবে ব্যাংক এমনিতে প্রায় বিভিন্ন ব্যাংক খারাপ অর্থে যেটা বলা হয় ফতুর করে দেওয়া হচ্ছে। ব্যাংকের আমানতকারীদের টাকা ব্যাংকের পরিচালকরা নিজেরা স্বনামে বেনামে ভুয়া নামে নিয়ে এই টাকা সব ওনাদের কি কুঋণ বলা হয়, পরবর্তীকালে টাকাটুকু ফেরত পাওয়া যায় না, আর আমানতকারীরা মাথায় হাত দিয়ে বসে থাকে। দুজনেই এই অবস্থা, 4 জন হলে এই অবস্থা আরো বাড়বে। কারণ একই পরিবারের 4 জন সদস্য যদি পরিচালনা পরিষদে থাকেন, অন্য যারা থাকেন অন্য কারোর কিছু বলার থাকলে তাদের দাপটে তাদের দাবটে। কারণ এটার একটা, তারা তো বোঝেন 4 জন কেন হলো, কিভাবে হলো, এদের ব্যাকগ্রাউন্ড কি, এদের শক্তির উৎস কি। শক্তির উৎসটা যখন জেনে যায় তখন আর কোনো টু শব্দ করতে পারে না। আর সময় বৃদ্ধির অর্থই তো অত্যন্ত বোঝাই যায়। এটা হচ্ছে একদম আমি আগেই বলেছি, প্রথমত ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের মালিকদের পরিচয় যদি নেন, ইতিহাস যদি জানেন, তাইলে দেখবেন যারা এখন এই নীতিগুলো অনুমোদন করছেন তাদের সঙ্গে সম্পর্কিত অধিকাংশ। আরেকটা হচ্ছে রাজনৈতিকভাবে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য দুটো, একদিকে তাদের নিজেদের সুবিধা, তারা একটা ব্যাংক থেকে আরো 2টা ব্যাংক বানাবেন, এই ব্যাংক থেকে টাকা নিয়ে আরেকটা ব্যাংকের পরিচালক হবেন, আরেকটা ব্যাংকের মালিক হয়ে যাবেন, বা আরেক আত্মীয়কে বানাবেন, এটা করবেন। আরেকটা হচ্ছে এখান থেকে তাদের যে লুটের অর্থ, আমি এই কথাই শব্দটা ব্যবহার করলাম, তাদের লুটের যে টাকা, পাবলিক মানির বা সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা, এই লুটের টাকা অন্য রাজনৈতিক উদ্দেশ্যেও কিছু হয়তো খরচ হবে, সেরকম চিন্তা ভাবনা হয়তো মাথায় থেকে একদম রাজনৈতিক উদ্দেশ্যে আমার মনে হয় এগুলো করা হচ্ছে। আপনাকে, আপনি যদি ইয়ার জন্য বলেন, যখন বোর্ডের মধ্যে এতগুলো লোক থাকে, সাধারণত বোর্ডের অধিকাংশ লোকই থাকে পরিচালনা পরিষদ, যাদের সাথে জনগণের যারা ব্যাংকার যারা, তারা কিন্তু প্রত্যেকে প্রত্যক্ষভাবে জড়িত। তাদের প্রত্যেকের ডিমান্ড, ওই লোকটা ভালো না খারাপ, তার রেকর্ডগুলো সবই কিন্তু তারা জানে। কিন্তু যখন এই পরিচালনা পরিষদের সিদ্ধান্তগুলো বোর্ডে আসবে, এরকম 4 জন লোক বা 6 জন বা 8 জন লোকে, তাদের অধিকাংশ সরকার মনোনীত বা নির্বাচিত এবং এই ইয়ার উদ্যোক্তা। তো এর ফলে যখন বোর্ডের মধ্যে যখন ইয়াটা হয়, আলোচনাটা হয়, একজন থাকেন সিইও অথবা এমডি, আর বাকি যারা থাকেন তারা কিন্তু কেউই প্রত্যক্ষভাবে জনগণের সাথে সম্পৃক্ত, যারা টাকা লেনদেন করে ব্যাংকে, যারা সিস্টেমে থাকে তাদের সাথে জড়িত না। এর ফলে সেখানে তো আমাকে আজকে একজন বললেন যে তখন তো দেখা যাবে যে সিইও বলেন, প্রেসিডেন্ট বলেন, ব্যাংকের যিনি ভাইস প্রেসিডেন্ট বলেন, তারা তো অসহায় হয়ে যাবে, তাদের আর কোনো কিছু করার থাকবে না। তা পেশাদার ব্যাংকার যারা থাকবেন তাদের কি অবস্থা হবে সেখানে? দেখুন, আমি নিজের জীবন শুরু করেছিলাম ব্যাংকার হিসাবে। বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংকে আমি 5 বছর চাকরি করেছি, পরে সেটির নাম এবি ব্যাংক হয়েছে। তো সেখানে আমি একটা নতুন ধাঁচ বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে এমডি যারা, ওই অন্যান্য ব্যাংকের এমডির যতটা প্রফেশনালিজম বা ক্ষমতা যেটা থাকে সেটা থাকে না। সারাক্ষণ পরিচালকদের মর্জি মেজাজ, তাদের চেক অনার করা, ঋণ শোধ করা, কিভাবে হবে পরিশোধ হবে, ঋণ দিবে কি করে, পরিচালকের কি কোনো আত্মীয় স্বজন আসছেন, কিভাবে তাকে অনার করতে হবে, সেই জিনিসগুলো আমি খুব অবমাননাকর বলে আমার মনে হয়েছে। তো এখনো আজকে এত বছর পর, সেটি তো অনেক 30 বছর আগের কথা, আরো বেশি সময়ের, কিন্তু এখন এত বছর পরে এসে যখন সম্প্রতি আমি ডেইলি স্টারে একটা লেখা লিখেছিলাম যে ব্যাংকে যে মুনাফা বেড়েছে, এটি কিভাবে মুনাফাগুলি এত বাড়লো প্রাইভেট,
তখন আমি নাম উল্লেখ করব না, আমি কয়েকটা ইমেল পেয়েছি, তারা বলছেন যে সিইও আমরা অসহায়, কারণ চেয়ারম্যান এসে, একজন চেয়ারম্যান তো একটা ব্যাংকে 2 মাসে একবার আসলেই চলে, যদি প্রতি মুহূর্তে একটা চেয়ারম্যান প্রত্যেক দিন পর পর এসে সেখানে অফিস করে, পলিসি মেকার চলে আসছে ডিসিশন মেকার। না, উনি পলিসি মেকারও না, উনি হচ্ছে ওটার মালিক, সেটা থাকবে, তাকে সম্মানজনক ভাবে ডাকা হবে যে পলিসি মেকার হতে পারে, কিন্তু কত ডিসিশন মেকার যদি হয়ে যায় তাহলে তো কিন্তু একজন এক্সিকিউটিভ যার পড়াশোনা আছে, যিনি বাইরে এত ডিসিশন করবেন, ব্যাংকিং পুরো প্রফেশন, তার মাথার কাছে যদি সারাক্ষণ একটু একটু করে চিরকুট আসতে থাকে, অমুকে নেবেন, এটা নেবেন, এটা নেবেন, তখন তো প্রফেশনালিজম, আমি প্রথমে যেটা শুরু করেছিলাম, বিদ্যা বুদ্ধির তো কোনো দাম টাম থাকে না। তাহলে ব্যাংকিং সেক্টরে যে লোকগুলো ঢুকছে সেখানেও একটা বড় ধরনের অনিয়মের একটা এই শ্রেণীটা, এই যে 40টা ব্যাংকের যদি এমডি ডিএমডি নিয়ে এই যে 150 জন মানুষ হবে, এদেরকে যদি সত্যিকার অর্থে মনের কথা বলতে বলেন, এরা অনেকটা মানে আমি বলবো যে কিছুটা নিষ্পেষিত এবং কিছুটা ভীত অবস্থায় তাদের কাজকর্মগুলো চালনা করছেন, সেখানে তাদের জ্ঞান বুদ্ধির কোন রকম দক্ষতা দিতে পারছে না, যেটা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। আমি এইটুকুই বলবো, মানে আমার অভিজ্ঞতা থেকে ওই 30 বছর আগে যা দেখেছি, এখন অবস্থা আরো খারাপের দিকে চলে গেছে। যখন আপনি 25 বছর আগে যা দেখেছেন, একজন ছিল, তারপরে 2 জন হয়েছে, এখন যখন 4 জনের যে প্রস্তাবটা করা হয়েছে খসড়া যেটা মন্ত্রিপরিষদে, এর ফলে তাদের ওই পেশার ওই দক্ষতার লোকগুলার কি হবে? ওই জিনিসটা আমি শুনেন, 25 বছর 30 বছর আগে যখন আমি ব্যাংকিং জীবনটা শুরু করলাম, তখন আমার মনে হলো যে একটা উদীয়মান সম্ভাবনা, কারণ তখন সবগুলো সরকারি ব্যাংকের অধঃপতিত, এরা ঋণগ্রস্ত, এরা ব্যর্থ, প্রাইভেট ব্যাংক একটা আসছে, 2টা আসছে, সবসময় একটা, কিন্তু এখন কিন্তু আবার সেই আশাটার মধ্যে গুড়েবালি হয়ে যাচ্ছে। প্রাইভেট ব্যাংকগুলো এতদিন কিছুটা ভালো করেছিল, সরকারি ব্যাংকগুলোতে খেলাপি হচ্ছে 25 ভাগ গড়ে, প্রাইভেট ব্যাংকগুলো 5 থেকে 6 ভাগ খেলাপি আছে, এবং এই অধিকাংশ খেলাপিগুলো দেখা যাবে যে কোনো না কোনোভাবে পরিচালক দ্বারা প্রভাবিত হয়ে খেলাপিগুলো সৃষ্টি হয়েছে। এখন এই পরিবারতন্ত্র হবার পর আমার তো মনে হচ্ছে খেলাপি ঋণের বাড়বে, প্র্যাকটিস বাড়বে, আবার খেলাপি ঋণটাকে উইন্ডো ড্রেসিং করা হয়, উইন্ডো ড্রেসিং, যে ওইটাকে হঠাৎ করে রাইট অফ করে খেলাপি ঋণ কমিয়ে দিচ্ছেন, এরকম নানা রকম মেকানিজম যেগুলি পরিচালকরা দিন রাত 24 ঘন্টা এই জিনিসগুলো বুঝতে পারেন, তখন তারা এমডি কে প্রভাবিত করবেন যে আপনি এটা এইভাবে করেন, সেভাবে করেন। সুতরাং আমি এই জায়গাটায় হতাশ যে জিনিসটা একটা উদীয়মান সম্ভাবনা ছিল, এই প্রাইভেট ব্যাংক কিন্তু সবচেয়ে বড় এমপ্লয়ার হয়ে বাংলাদেশে গড়ে উঠছিল আস্তে আস্তে, সবচেয়ে বড়, কারণ এমপ্লয়মেন্টটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন তো এমপ্লয়মেন্টও গত কয়েক বছর ধরে কিন্তু আপনি যদি গ্রোথ দেখেন, প্রাইভেট ব্যাংকে এমপ্লয়মেন্ট কমে গেছে, কারণ প্রত্যেকটা মানুষকে অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছে, এবং 6টার সময় ছুটি 6টায় হয় না। আমি বাংলাদেশ ব্যাংকে ঢোকার পর প্রথমে আমার এই যাতনা ছিল, প্রথমে বলেছিল আগের যে গভর্নর মহোদয় ছিলেন ডক্টর আতিউর রহমান, এবং তিনিও সেটাতে সমবেদনা ছিলেন, তিনি একটা সার্কুলার করেছিলেন 6টার পর কোনো মেয়েরা থাকবে না। আপনি প্রাইভেট ব্যাংকগুলোতে গিয়ে দেখেন অনেক মেয়েরা সেখানে 6টার পর কাজ করছে, ছেলেরা তো করছেই। তার মানে এই জনবল দিয়ে যদি আপনি তার 1.5 গুণ কাজ করিয়ে মুনাফা করতে পারেন, হ্যাঁ, তার মানে আপনার যেখানে আপনি যেখানে 5000 অ্যাকাউন্ট হোল্ড মানে হ্যান্ডেল করতে পারবেন, সেখানে 15,000 ইয়া হয়ে গেছে। এখন লোক কিন্তু আপনার 100 জনই আছে, কিন্তু 15 জন হ্যান্ডেল করছে। আলটিমেটলি যেমন সোনালী ব্যাংক, ওইসব ব্যাংকেও কিন্তু লাভটা ওইভাবে হচ্ছে, আপনি সেবা পান না, কিন্তু লোকগুলো বাধ্য টাকা রেখে চলে। যুব কর্মসংস্থান হচ্ছে না সেভাবে। তো সেই জায়গাটা আমি বলছি যে ইকোনমিক ড্যামেজ এটা কত দীর্ঘস্থায়ী হবে সেটা আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে। যেটা সেলিম যেটা বললো সেটা খুব গুরুত্বপূর্ণ, যে ইনক্লুসিভ গ্রোথের আমাদের লক্ষ্য, ইনক্লুসিভ গ্রোথ তো একটা এক্সক্লুসিভ, খুব কর্নার্ড। আমেরিকার মতো জায়গাতেও এখন এগেনস্ট 1% এরকম একটা বিক্ষোভ হতে থাকে, তো সেটা তো বাই ডিজাইন একটা পুঁজিবাদী দেশ, কিন্তু তার মধ্যেও যে সুস্থতাগুলো থাকে সেটাও এখানে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সংগীত একটা ফোন আছে, তারপর আপনার সাথে কথা। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম বিকাশ মিত্র, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি, আমার একটু মাননীয় আলোচকদের কাছে একটু জানার বিষয়, যে তো আইন করে ফেলেছে যে পরিচালক, না, এটা হলো মন্ত্রিসভায় খসড়া অনুমোদন করেছে। হ্যাঁ, এটা আইন হওয়ার জন্য আমাদের সংসদে যাবে। জি, এটা যদি আমি আইন হিসেবে ধরেই নিই, তাই এই যে সমস্যাটা আমরা তো বুঝতে পারছি যে হয়তো ফ্যামিলি কেন্দ্রিক এদের প্রভাবটা থাকবে বা এদের একচ্ছত্র অধিপত্য থাকবে ব্যাংকে, কিন্তু এখান থেকে আমরা সিটিজেন হিসেবে বের হওয়ার উপায়টা কি? মানে এই অবস্থার মধ্যে আমরা কিভাবে বের হইতে পারি বা ভালো কি হতে পারে সেটা যদি মাননীয় আলোচকরা বলতেন। ভালো কি হতে পারে এই জায়গাতে যেটা করেছে, একজন থাকাতে বা 2জন থাকাতে যেটা হচ্ছিল, 4 জন থাকাতে সুবিধাটা কি অসুবিধা নেই, উনি এটাই আসলে বলতে চাইছেন। সুবিধার কিছুই নেই আসলে। আমরা যে আলাপগুলো করছি, আমরা আসলে একটা হতাশার ব্যঞ্জক আলোচনাই হচ্ছে এখানে, এবং এটা আসলে যে
মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে, একটা ক্রাইসিসের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনার, যেখানে আমরা একটা আশার আলো খুঁজছি যে এরকম এই ব্যবস্থাপনার উন্নতি হবে, সেখানে এই সিদ্ধান্ত কিন্তু আসলে পুরোটাই একদম বিপরীতমুখী হাঁটা। আমি দুই একটা বিষয় বলবো। একটা হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্তের কথা সিরাজ ভাই বলেছেন, যেটা রাজনৈতিকভাবে এটা কতটুকু কি, সেটা নিয়ে অবশ্যই একটা চিন্তা ভাবনার বিষয় আছে। তো এটা যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয়েও থাকে প্রেসারে, যে প্রাইভেট ব্যাংকগুলোর তাদের মালিকদের মাধ্যমে, তো এটা কিন্তু কোনোভাবে একটা সুবিবেচনা প্রসূত হয়নি। কারণ এটা ফার্দার ইমপ্লিকেশন আছে, এটা বড় ধরনের একটা রিপার্কেশন যেটা হতে পারে এবং সামনের দিকে, সেটা কিন্তু আমাদের পলিটিক্যাল লিডারদের এটা বোঝা দরকার আছে। কারণ এই ব্যাংকগুলোতে হচ্ছে গচ্ছিত টাকা হচ্ছে বেশিরভাগ জনগণের, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারীদের, এবং তাদের যদি একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়, এটা কিন্তু আসলে কোনোভাবেই ভোটের রাজনীতির জন্য এটা সহায়ক না। এই জায়গাটুকু বোঝা দরকার আছে। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মানে, আমরা তো সবসময় একটা কমপ্লেইন শুনি যে প্রকৃত বিনিয়োগকারীদের, যে তারা আসলে যখন বিনিয়োগ করে যখন ব্যাংকের কাছে ঋণ চায়, তারা ঋণ অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটাকে বলে, যে ঋণের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আছে। অথচ দেখেন ব্যাংকগুলো আবার আইডল মানি নিয়ে বসে আছে, অলস টাকা নিয়ে। তাহলে এখন সমস্যাটা কোথায়, যে প্রকৃত বিনিয়োগকারীরা তারা টাকা পাবে না, তারা টাকা পাচ্ছেও না, অথচ আপনি নিজের পরিচালনা পরিষদের অথবা পারিবারিক সূত্রে নানাভাবে আমরা কিছু ঋণগুলো পাশায় বলে অভিযোগগুলো এইভাবেই আছে। যতগুলো বড় ঋণ হয় তার পিছনেই কিন্তু এই অ্যানেকডোটাল এভিডেন্সগুলো আমরা দেখছি, যে প্রভাবগুলো রাজনৈতিক হোক, পারিবারিক হোক, ব্যক্তি প্রভাব হোক, তাতে কিন্তু যার ঋণটা দরকার সে কিন্তু পাচ্ছে না, এবং যার ঋণ দরকার নেই সে হয়তো টাকাটা নিয়ে অন্য কিছু করবে, এবং আসলে করছে। বাংলাদেশের আপনি হলমার্কের ঘটনা বলেন, বেসিক ব্যাংকে যে ঘটনাগুলো হয়েছে, সে বেসিক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, সোনালী ব্যাংকে যে ঘটনাগুলো হয়েছে, যে আপনি টাকা নিয়ে বেসিক্যালি আপনি অন্য জায়গায় আপনি প্রকৃতভাবে খরচ করেনি। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসটা আরো বাড়ার, যে না যাতে বাড়তে পারে তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তার বিপরীতে আমরা কিন্তু উল্টো পথে হাঁটছি। আমার কাছে অদ্ভুত একটা, আমার কাছে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা, একজন প্রশ্ন করেছেন দর্শক যে কি করা যেতে পারে। আমার তো মনে হয় যে অলরেডি যে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, পত্রপত্রিকায় যে লেখালেখি হচ্ছে, একটা ভয়েস এবং এটার বিষয়ে বিপরীতে যে জিনিসগুলো দাঁড়াচ্ছে, আমার মনে হয় যে সরকারের নীতি নির্ধারকটা এই বিষয়ে যথেষ্ট মনোযোগ দেওয়া দরকার। পাশাপাশি অবশ্যই যারা বিক্ষুব্ধ নাগরিকদের কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়ার উপায় আছে, যে এই ধরনের আইনের যে আইনটা আমি মনে করি যে সত্যিকার অর্থে গণবিরোধী আইন, এটা কোনোভাবেই আমাদের আর্থিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা আনবে না, সুশাসন আনবে না, এবং আর্থিক ব্যবস্থার অন্তর্ভুক্তিকে কোনোভাবেই আমাদের দেখেন। তারপরে আরেকটা জিনিস দেখলাম স্যার, যেটা বলা দরকার, 40টা ব্যাংক আছে, প্রায় 20-25টার মধ্যে কিন্তু 14টাতে একদম সরকারি এবং বেসরকারি এবং প্রাইভেট। কোন জায়গায় পর্যবেক্ষক আছে, আবার কোন জায়গায় ওটাকে কি বলে যেন আপনার প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, তার সার্বিক 24-25টা ব্যাংকে খুব সুন্দর পর্যবেক্ষক আছে। তো পর্যবেক্ষক আছে, তার মানে কি? তার মানে বাংলাদেশ ব্যাংক মনে করছে এই জায়গায় অনিয়ম হচ্ছে, তো অনিয়ম হচ্ছে বলে একজন পর্যবেক্ষক দিয়েছেন বা প্রতিনিধি দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যখন আমাদের 40টার মধ্যে 24টা জায়গার এই অবস্থা, তখন তাহলে এই অবস্থায় আবার ডবল দ্বিগুণ গতিতে লোক নিয়ে আসার ইয়েটাকে কোন জায়গায়? এটা না, এখানে তো বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা আমার কাছে মনে হয় খুব অপ্রতুল, এবং এটা খুব আমার কাছে মনে হয় যে এই ভূমিকাটা কিন্তু শক্তিশালী কোনোভাবেই না। পত্রপত্রিকা যারা দেখেছে যে বাংলাদেশ ব্যাংকের কাছে যখন মতামত চাওয়া হয়েছে, তারা এই বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে। তো আমার তো মনে হয় যে যখন খসড়া আইনটা মন্ত্রী পরিষদে এই বিষয়টা পাশ হয়েছে, মানে যেটা খসড়াটা, যেটা নিয়ে পরে হয়তো পরবর্তীকালে যাবে, তার আগে কিন্তু বাংলাদেশ ব্যাংকের আরো শক্তিশালী ভূমিকাটা থাকা দরকার। আমরা জানি বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা আছে রেগুলেটরি হিসেবে, যখন ফাইন্যান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের অনেক বিষয়, বেশ কিছু ইস্যুস ক্রিয়েটেড হয়, যেখানে হয়তো বাংলাদেশ ব্যাংকের ভয়েসটা হারিয়ে যায়। আমরা বাংলাদেশ ওই জায়গায় সমময় ক্ষমতার ইয়েটা না, বাংলাদেশ ব্যাংকে আমরা শক্তিশালী রেগুলেটর হিসেবে দেখতে চাই, আমার কাছে মনে হয় এই অনিয়মগুলোকে প্রতিরোধ করার জন্য। না, আমার মনে প্রশ্নকতা যেটা করলাম, আমি যেটা মনে করি এখন এটি আইন হয়নি, মন্ত্রিসভা নীতিগতভাবে এটা অনুমোদন করেছে। তো কেন করেছে আমরা বলেছি, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা একদম রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, যেহেতু অধিকাংশ ব্যাংকের মালিকই ক্ষমতাসীন দলের লোকজনের মালিকানা, বিশেষ করে অতি সম্প্রতি যেগুলো দেওয়া হয়েছে অনেকে মন্ত্রী ছিলেন, তো তাদেরকে সুবিধা দেওয়ার জন্য, তাদের পরিবার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য। এবং এতে যেটা হবে, প্রথম কাজ যেটা করা উচিত, এটা তো আইন যেহেতু এখনো হয়নি, এটা নিশ্চয়ই পার্লামেন্টের কমিটিতে যাবে, পার্লামেন্টে যাবে। এটা উনি তো বললেন নীতিটা চিন্তা করবেন। আমার প্রস্তাব হচ্ছে পার্লামেন্টে যাতে এই প্রস্তাবটি বাতিল হয়,
যে এটা করা যাবে না। 2 নম্বর যেটা করা দরকার সেটা হচ্ছে ইনক্লুশন দরকার। ইনক্লুসিভ ইকোনমির কথা বলছেন আপনি, এখানে খবরদারিতে কর্তৃত্বে যাদের টাকা বেশি, এখানে যাদের স্বার্থ বেশি রক্ষা করা দরকার, এবং যে টাকাগুলো ঠিক মতো আপনি যদি ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্ট যাতে প্রপারলি হয়, টাকাটা যাতে ইনভেস্টমেন্ট হলো, দেশে কর্মসংস্থান হলো, চাকরি বাকরি এগুলো হলো, এটার জন্য দরকার হচ্ছে এখানে আমানতকারীদের যাদের টাকা বেশি তাদের পার্টিসিপেশন বাড়ানোর ব্যবস্থা করা। এদের 4 জন করা না, এদের বরং 2 জন থেকে 1 জন করা যায় কিনা চিন্তা করেন। বাকি যে 3 জন করেছেন, 4 জন ওদের মধ্যে থেকে ওই 3 জন যারা অংশগ্রহণ করেন, যাদের টাকা গোচর ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি বিভিন্ন ধরনের টাকা, যে 90% টাকার মালিক যারা, তাদের প্রতিনিধিত্ব সেখানে বাড়ানো যায় কিনা, তাইলে এই টাকাগুলোর জিম্মাদারিত্ব ভালো থাকবে। আর একটা হচ্ছে এগুলোর রেগুলেটরি, এগুলোর ব্যাপারে এই পরিচালক এমনকি যারা আমানতকারী তাদেরকে, হ্যাঁ তারা তাদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু তারা তো বুঝবে না। বোঝার জন্য দেখবেন ব্যাংকের একদম নতুন ব্যাংক থেকে শুরু করে যারা নিয়ন্ত্রণ করবে, সেখানে যে পেশাদারিত্বটাকে গুরুত্ব দিতে হবে। পেশাদার ব্যাংকার যারা, সমস্ত ব্যবস্থাপনাটা তাদের হাতে ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত থাকতে হবে। যে মালিক হলে, যেমন আমাদের সংবাদপত্রের মালিক আলুর ব্যাপারে, পটলের ব্যাপারে তিনি সম্পাদক হয়ে যান। এখন অবশ্য একটা ঠিক করা হয়েছে যে এই না হলে হওয়া যাবে না, কিন্তু হওয়া যেত এক সময়। ব্যাংকের মালিক হলে তিনি সবকিছু করতে পারবেন না, এরকম একটা সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত হওয়া দরকার, এবং সেই সিদ্ধান্ত কার্যকর হওয়া দরকার। তারপরে হচ্ছে ওই যে মনিটরিং, কিভাবে হচ্ছে টাকাগুলো কোথায় যাচ্ছে, কোথায় ইনভেস্ট, ব্যাড ইনভেস্ট, মানে কয়দিন পরে আবার বলবে কি এটা ইল ইনভেস্ট, সিক ইন্ডাস্ট্রি হয়ে গেছে, কাজে এই টাকা তো আর ফেরত পাওয়া যাবে না। তো টাকাটা কে নিছে? 500 কোটি টাকা নিছেন ওনার ভাই, ওনার ভাইস্তা, ওনার ভাইগনা। তারপর কিন্তু 500 কোটি টাকার প্রজেক্টে না, 500 কোটি টাকার প্রজেক্টে উনি 100 কোটি টাকা ইনভেস্ট করেন, তাহলে 500 কোটি টাকার প্রজেক্টের সে রেজাল্ট তো পাবে না। বাকি 400 কোটি টাকা উনি বাইরে বিদেশে করেন, উনি ঘরে বউ রেখে অন্য মহিলা নিয়ে হোটেলে বারে ঘুরে বেড়ান, টাকা খরচ। মানে আমি খারাপ কথাগুলো বললাম, যেগুলো হয় সাধারণত খবর নিলে এগুলো মিথ্যে কথা না, এগুলো জানা নেবে তারা কি করেন এই টাকা নিয়ে। এই টাকা সৎ পথে ভালো কাজে খরচও করেন না, এই টাকা দেশের কাজে কোনো লাগে না। তো কাজে এই টাকাগুলো, ব্যাংকের টাকাগুলো তো নিশ্চয়ই মানুষ তো ঋণ দেবে, ব্যাংক তো টাকা আইডি বসে খাবে না, টাকা কেমনে ইয়ে হবে, সেটা যাতে প্রপারলি ইউটিলাইজড হয়। এবং এগুলো দেখাশোনা করার জন্য মালিক এবং আমানতকারী নয়, তারা এগুলো বোর্ডে থাকবেন, এগুলো নীতিগত সিদ্ধান্ত নেবেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে একদম অ্যাবসলিউটলি পেশাদারিত্ব যাদের আছে, পেশাদার ব্যাংকারদেরকে ইনভলভ করতে হবে, এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আরেকটা হচ্ছে সিদ্ধান্তগুলো ওই লেভেলে হবে, পেশাদারিত্বের জায়গাটা থেকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে ব্যাংকের চেয়ারম্যান গিয়ে ছড়ি ঘুরালেন, উনি ওনার রুমে বসে এমডি সাহেবের কাছে স্লিপ পাঠালেন, আজকে ইন্টারভিউ হবে, ওকে নিতে হবে, ওকে নিতে হবে। দেখা যায় বাপের নাম জিজ্ঞেস করলে দুলাভাইয়ের নাম বলে, তারে অমুক জায়গায় দায়িত্ব দিয়ে দিতে হবে। আর আসল ব্যাংকাররা যে পারবে কাজ, এমডি সাহেব তো চাচ্ছেন তাকে চাকরি দিলে ব্যাংকের কাজটা ভালো হবে, তাকে চাকরি দেওয়া গেল না, এরকম যাতে না হয়। সে একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোকনুজ্জামান বস্তি, উত্তরা, ঢাকা থেকে। জি, বিষয়টা হলো যে আমরা বহির্বিশ্বের কাছ থেকে যদি করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যদি ইউরোপ আমেরিকার সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে আছি। আজকে বর্তমানে মুক্ত বাজার অর্থনীতিতে আমরা পৌঁছেছি এবং বাংলাদেশকে ধরা হচ্ছে একটা উন্নয়নের মডেল। সেখানে যদি অর্থনীতির ব্যবস্থাপনায় পারিবারিক ব্যবস্থাপনার দিকে আমরা অগ্রসর হই, উন্মুক্ত ব্যবস্থাপনা বা নিরপেক্ষ ব্যবস্থাপনা থেকে, তাহলে আমরা বহির্বিশ্ব থেকে যে অবস্থানে আছি সেখান থেকে আরো কতটা পিছিয়ে যাব এবং এটাকে কিভাবে আমরা সমন্বয় করতে পারবো। আমি একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে আমি মাননীয় ফোরামের কাছে আজকে এই প্রশ্নটা উপস্থাপন করলাম। জি, উনি যেটা বলেছেন সম্মানিত যে ইউরোপিয়ান এই স্টাইলের সঙ্গে, যে এখন আমি বুঝতে পারছি না এটার সমন্বয়টা কি হবে। আমরা এমনিতে আমাদের ওরা যতটা আগায় আমরা ততটা ইয়ে না, আমরা কেবল সামনের দিকে এগুলোর চেষ্টা করছি। এই অবস্থায় যদি এটা হয় তাহলে এটা সমন্বয় হবে কি করে। আর একটা জিনিস আছে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের, যেমন আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে সেখানে তো যেহেতু সরকারের প্রতিনিধি থাকে, কাজে কেন্দ্রীয় ব্যাংক আসলে কিছু করতে পারে না। যদি উপর থেকে কিছু বলে দেয় তাহলে এটা হয়। এখন বেসরকারি ব্যাংকেও যখন 4 জন এটা হয়ে যাবে, একজন বলেছেন, তখন
তখন তো এই বেসরকারি ব্যাংকগুলোতে তো বাংলাদেশ ব্যাংকের আর কোনো কর্তৃত্ব থাকবে না। তো আমি যেটা বলছি যে বাইরের কথা যখন টানা হয়, বাইরের দৃষ্টান্তগুলো বুঝতে হবে যে কেন বাইরের অর্থনীতিটা ভালো ফাংশন করছে। আমি একটা দৃষ্টান্ত দিই। মেডফ নামে একজন ক্ষমতাশালী লোক, $40 বিলিয়ন মালিক, সে কম কথা নয়। বাংলাদেশের সমস্ত জিডিপির সাইজ হচ্ছে $230 বিলিয়ন আর 40 বিলিয়ন। তার যে অনিয়ম করেছে স্টক মার্কেটে, তাকে 150 বছরের জেল দেওয়া হয়েছে। এই দৃষ্টান্ত। দুই হচ্ছে, বাইরে তিনটা অর্থনীতির বড় সত্তা থাকে। একটা হচ্ছে যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আরেকটা হচ্ছে স্টক মার্কেট, আরেকটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এগুলোর আলাদা আলাদা স্বতন্ত্র স্বাধীনভাবে তারা কাজ করে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা শ্যাডো হয়ে গেছে সেন্ট্রাল ব্যাংক। এটা খুব দুঃখজনক। এটা কি ভারতে আছে? ভারতে কিছুটা করতে চায় কিন্তু অতটা বাড়ে না। কিছুদিন আগে একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেরেছি, যেহেতু খেলাপি বেড়ে গেছে। দেখুন, ভারতের সরকার আইন করে সেন্ট্রাল ব্যাংককে বিচারিক ক্ষমতা দিচ্ছে, শাসন করার ক্ষমতা দিচ্ছে, আর আমরা দিন দিন সেন্ট্রাল ব্যাংকের সমস্ত ক্ষমতাগুলো হারিয়ে ফেলছি। ব্যাংকিং ডিভিশন একটা আছে, ব্যাংকিং ডিভিশন তো রাখা হয়েছে সেন্ট্রাল ব্যাংককে ফ্যাসিলিটেট করার জন্য, সেন্ট্রাল ব্যাংককে ব্লক করার জন্য না। ব্যাংকিং ডিভিশন যে কাজটা করতে পারতো সেটা হচ্ছে যে ওই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেগুলো সমস্ত লোকসান করছে মূলত, তাদেরকে একটু ব্যবস্থাপনা করে ঠিকঠাক করে, সেখানে তো ওরা কর্তৃত্বটা বেশি করে। তো উনি যে প্রশ্নটা করলেন যে পশ্চিমের উদাহরণ খালি তো টানলে হবে না, ওদের কাঠামোগত যে পলিসি ব্যবস্থাপনা যে নীতিটা ঠিক আছে, সেখানে কেন্দ্রীয় ব্যাংক এতটাই স্বাধীন যে স্বয়ং প্রেসিডেন্টের কথাও তিনি শুনবেন না, রাষ্ট্রের জিনিসটা। আমরা তো সেরকম স্বাধীনতাটা পাই না। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা দিতে হবে। এই প্রত্যেকটা অঙ্গ সংগঠনের স্বাধীনতা না দিলে আমরা প্রতিযোগিতার দিকে এগোচ্ছি না, আমরা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছি, ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে সবকিছুতে। একটা অর্থকেন্দ্রিকতা, ক্ষমতা কেন্দ্রিকতা এবং প্রতিযোগিতার সমস্ত স্পিরিটগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এবং এ থেকে আমাদের ইয়াং জেনারেশন খুব হতাশ হয়ে যাচ্ছে, তাদেরও নিয়োগ বাড়ছে না। এবং অর্থনীতিতে কিছু আগে সিরাজ ভাই যেটা বলেন যে বাজার, মুক্ত বাজার অর্থনীতি, এটা নামটাই আছে মুক্ত বাজার। মুক্ত বাজার মানে মুক্তভাবে প্রতিযোগিতা করার লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে ইকোনমিক এজেন্টসদের। সেইটা বোধহয় আমরা করার মতো কিছু যাচ্ছি না, আমরা আবার সেই সামন্তবাদের দিকে যাচ্ছি। যারা এই অর্থনীতির সঙ্গে জড়িত হচ্ছে বা যারা ইনভেস্ট করছে, তারা একটা একদম ক্লাসিফাইড শ্রেণী হয়ে গেছে। অন্য সাইডের লোকগুলো যারা আছে তারা কোনো মতেই এইটার মধ্যে নতুন ভাবে ঢুকতে পারছে। ওই তো লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্তটা করেছিলেন, সেটার একটা মডার্ন ভার্সনের দিকে আমরা যাচ্ছি কি, সেটা একটু ভাবা দরকার। এবং সেজন্য কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যদিকে স্টক মার্কেট, এইগুলোর ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা দিতে হবে। এবং কথায় কথায় মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সর্বব্যাপারে সেন্ট্রাল ব্যাংককে এতটা ডিসফাংশনাল করে দিলে সেন্ট্রাল ব্যাংক কিন্তু তার প্রফেশনালিজম, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি করতে পারবে না। সেখানে রিসার্চ ডিভিশনও রাখার দরকার পড়বে না, সবকিছু নির্দেশ যদি উপর থেকে আসে। কিন্তু এতে দীর্ঘমেয়াদে কিন্তু ক্ষতি হবে। আমরা পাশের দেশগুলি, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানেও যতটুকু আমরা দেখতে পাই, আমাদের এই জায়গাগুলো কিন্তু একটু শঙ্কাজনক হয়ে উঠছে আস্তে আস্তে। এবং যেটা সেলিম বলল যে তারল্যের ব্যাপারটা, তারল্য পড়ে আছে, সেটা কিন্তু আমি মনে করি এই জায়গায় একটা বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। এবং এই দায়িত্বটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে নিতে হবে যে লেট ইউ বি ইন্ডিপেন্ডেন্ট। যেমন সন্তান বড় হয়ে গেলে পিতা যেরকম সন্তানকে স্বাধীনতা দেয় তার উন্নতি, তার বিকাশের জন্য, আর বেশি বেশি স্পুন ফিডিং করলে ওই সন্তান বড় হয় না, কোনোদিন নিজের পায়ে দাঁড়ায় না, ঠিক সেরকম কেন্দ্রীয় ব্যাংকের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি চর্চা এবং তার পলিসি রিসার্চের কি কি সিদ্ধান্ত হচ্ছে সেই দিকে সম্মান প্রদর্শন করতে হবে। স্যার বলেন, শেষ পর্যায়ে আছে বলেন। না, প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন ছিল। আসলে পশ্চিমা দেশের দিকে তাকানোর প্রয়োজন নেই, আমার আশেপাশের দেশের দিকে তাকালেই হবে। এবং বাংলাদেশ, আমি একটু দেখছিলাম উল্টে পাল্টে এই ঘটনাটা ঘটার পরে, যে বাংলাদেশ খুব সম্ভবত একমাত্র দেশ এই অঞ্চলে যেখানে এই ধরনের ব্যাংক ব্যবস্থা নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। এমনকি আমরা পাকিস্তানের সাথেও যে কিছুটা হলে পাকিস্তানের কিছুটা মিল পাওয়া যাবে আর্লিয়ার, কিন্তু রিসেন্ট টাইমও পাকিস্তান অনেকটা কাটিয়ে উঠেছে এই ধরনের ক্রাইসিস থেকে। এটা কিন্তু কোনোভাবে একটা ভালো উদাহরণ নয়। কারণ বাংলাদেশ একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশকে মডেল হিসেবে তুলে ধরা হচ্ছে গ্রোথের, পভার্টি রিডাকশনের এবং বিভিন্ন জায়গায়। এগুলো কিন্তু, এই ঘটনা কিন্তু ওর সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে আসলে আমার মনে হয় যে বড় ধরনের একটা চিন্তা ভাবনার জায়গা আছে। নীতি নির্ধারকরা কি কারণে করেছেন আজকে পড়ছিলাম, এবং সেখানে আমি দেখলাম তারা নিজেরাও হেজিটেন্ট। যখন জিজ্ঞাসা করা হলো যে এটা যদি মানে পরিচালকরা যদি ভালো না হন তাহলে কি হবে, মানে পরিবারের লোক বলছে যদি ভালো লোকের হাতে পড়ে তাহলে ভালো হবে,
যদি খারাপ লাগে, মানে এই ধরনের কনফিউজ কে ভালো আর কে খারাপ এটা তো না, এটা তো ব্যাংকিং ব্যবস্থা যদি না বুঝে তাহলে সেই ভালো খারাপ নির্ধারণ করার জায়গা তো লেখা আছে, পদ্ধতিটাকে করতে হবে এবং আইন এবং তার সেই যে রেগুলেশনের জায়গাগুলো শক্তিশালী না করলে আমরা যদি এই ধরনের অ্যাডহক এবং হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই তাহলে কিন্তু পুরো ব্যবস্থাটাকে একটা বড় ধরনের সংকটে ফেলবে। না, আমরা এখানে আসলে প্রথমত আমি তো আমার বক্তব্য রাজনীতি এবং রাজনৈতিক সিদ্ধান্তকে দায়ী করলাম। আবার আমি এটাও বলি শেষে রাজনৈতিক সিদ্ধান্তে কিন্তু সবকিছু হবে, কিন্তু সেখানে সে সিদ্ধান্ত গ্রহণকারীদেরকে সৎ হতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত তো সৎ হতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা কর্তৃত্বের কথা বলছি, সেখানে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয় মুখ দেখে, চেহারা দেখে, যোগ্যতা অভিজ্ঞতা এগুলো বিবেচনা না করে যদি কিছু করা হয় তাহলে এরকম বাংলাদেশ ব্যাংকের টাকা চলে যায়। বাংলাদেশ ব্যাংকের যাই ওখান থেকেও টাকা তো খালি সোনালী ব্যাংক আর বেসিক ব্যাংক তো না, তো এই কাজগুলো হয়ে যাবে, সেগুলো দেখতে হবে। আরেকটা যে বাংলাদেশ ব্যাংকের যে আইনগুলো আছে, বাংলাদেশ ব্যাংকিং আইনের 46 ধারা আছে যে কোনো ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যান, এমডি ইত্যাদি যদি অন্যায় করে, অনিয়ম করে, দুর্নীতি করে তাইলে কেন্দ্রীয় ব্যাংক ক্যান টেক অ্যাকশন এগেইনস্ট দেম। কিন্তু ইফ ইজ অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট তাহলে দে ক্যানট ডু এনিথিং। হ্যাঁ, মানে তার মানে হলো যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর তাহলে ওখানকার নিয়মগুলো তাহলে একটা দেশের মধ্যে দুইটা ডুয়েল পলিসি এগুলো তো, এগুলো আসল কথা রাজনৈতিক সিদ্ধান্ত। পৃথিবীর সমস্ত কিছুতেই মূল হচ্ছে রাজনীতি, ওইটা হচ্ছে মাথা। ওইটা পচে গেলে আপনি অন্য কোনো কিছু সারা অঙ্গে ওষুধ দিয়ে মলম দিয়ে কিছু করতে পারবেন না। ওখানে ঠিক হতে হবে। আমাদের ওখানে, আমাদের দেশে, আমার ব্যক্তিগত ধারণা ওখানে গোলমাল। রাজনীতিতে সততা দরকার, রাজনীতিতে আদর্শিক কমিটমেন্ট দরকার, জনগণের, দেশের, রাষ্ট্র চিন্তা দরকার। এখন রাজনীতি যদি দুর্বৃত্তায়িত হয়ে যায়, রাজনীতি যদি লুটেরা সংস্কৃতির অনুসারী হয়, তাইলে এই ব্যাংকিং ব্যবস্থা বলেন আর সমাজে যে কোনো স্তরে শিক্ষা ব্যবস্থা বলেন, সব জায়গায় এগুলো সংক্রমিত হবে। তো আমি মনে করি সেখানেই সিদ্ধান্তগুলো হওয়া দরকার। আমরা আশা করব, এটি এখনো আইন হয়নি, এটা ফেরত পার্লামেন্টে গেলে পার্লামেন্ট এটা ফেরত দেবে, অন্তত বলবে যে হোক বুঝলাম 70 জন তাদেরই লোক, তাদের কিন্তু তারাও অন্তত রাষ্ট্র চিন্তা করে, ভবিষ্যৎ চিন্তা করে এত সুখে থাকেন না, ভাইবেন না যা করবেন এটা আপনি সারা জীবন এনজয় করতে পারবেন। সময় আসতে পারে যে আপনি যা করছেন মনে করছেন ভোগ করবেন, হয়তো দেখা যাবে একদিন, আগামীকাল, আগামী পরশু বা তারপর দিন এমন সময় এসে গেছে ভোগ করতে পারছেন না। সেই চিন্তা তো মাথায় রেখে এমন একটা সিদ্ধান্ত নিন, ভালো উদাহরণ সৃষ্টি করুন যাতে দেশের কল্যাণ হয়, জনগণের কল্যাণ হয় এবং দেশ এবং জাতি এগিয়ে যায়। জি, শেষ পর্যায়ে আর কি বলবেন আপনি? না, যেটা মোটামুটি সামারাইজ যেটা হচ্ছে যে আইন যেহেতু হয়নি এবং উনি যেটা বললেন আইন হয়নি, সেলিমও বললো যে ভয়েস আপ করা, এবং আপনাদেরকেও ধন্যবাদ। যে তবে আপনি একটা কাজ আরেকটু ভালো হয় এই আলোচনাটার জন্য, যারা এটা সমর্থন করছে, যেমন আমি খুব আশ্চর্য হলাম বিএবি, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি বলি আজকে আমরা ব্যাংকারদেরকে, যারা আমাদের এখানে রেগুলার অনুষ্ঠানে আসেন বিভিন্ন সময় ব্যাংকিং সেক্টর নিয়ে, তারা কেউ আসতে চাননি। খুব মজার ব্যাপার। পাশাপাশি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আপনি যেটা বললেন উদ্যোক্তা, তাদেরকেও আমরা বলেছি, তাদের কেউই আজকে এই জায়গায় আসতে চাননি। কিন্তু একজন একটা বক্তব্য দিয়েছেন, আমরা করলাম আমাদের ব্যাংক, আমরা মানে আমাদের ব্যাংক। আরে আপনারা আমরা কি করব? আরে আপনাদের টাকা সংখ্যালঘু হয়ে যাবো, 5% বাকি টাকা তো আপনারা 2.5% টাকা রেখে আপনারা সব লুটে উঠে খেয়ে ফেলবেন, সে অধিকার আপনাদেরকে দিয়ে দিতে হবে। ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের ঠিক আছে আপনারা করছেন, এটার জন্য নিশ্চয়ই ধন্যবাদ পাবেন, নিশ্চয়ই এটার জন্য মানুষের চাকরি বাকরি হচ্ছে, কাজ হচ্ছে, এটা হচ্ছে, এটার জন্য প্রশংসাও পাবেন এবং আপনার যেটুকু প্রাপ্য সেটুকু নেবেনও, কিন্তু অন্যেরটা কেড়ে নেয়ার দুষ্ট চিন্তা মাথা থাকবে কেন? জি, বলছিলেন। আমি যেটা বলছিলাম যে সেটা মন্ত্রী পরিষদে যখন এরকম একটা বিল যায় তখনই বিলটা উঠে আলো। আমি আশ্চর্য হলাম যে মন্ত্রী পরিষদে তো সেখানে গণমানুষের প্রতিনিধি আছেন, তারা এটার খুব সোচ্চার প্রতিবাদ করেছেন বলে বাইরে বোধহয় কোনো রিপোর্ট আসেনি। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন না, তারা তো দাবি করেছিল যে আমাদের 2 জনের জায়গায় 4 দিন দেন। ওনারা যা চেয়েছিলেন দীর্ঘদিন, ওনারা বলছেন দীর্ঘদিন ধরে আমরা চাচ্ছিলাম যে দাবি, এটা পূরণ হয়ে গেছে, মানে অ্যাটলিস্ট এখন পর্যন্ত এটা আছে। সেটা তারা কার ভয়েস রিফ্লেক্ট করছে সেটা কিন্তু দেখার বিষয় আছে। কারণ এখানে আমাদের সমাজের মধ্যে যেরকম আমরা অনাচার হয়, আমরা ভোক্তা সমাজটা বড় কিন্তু ভোক্তাদের পক্ষে কোনো ভয়েস নেই, এই জিনিসগুলো থাকে। একমাত্র ভরসা করা যায় যে কিছুটা এই ধরনের আইন হবে, আইনের পরে রিট
পিটিশন হবে আবার বাতিল হবে, সেই জিনিসগুলো অত্যন্ত তিক্ত। আমার মনে হয় বিজ্ঞচিত ভাবে এটা নিয়ে লেখালেখি হওয়া উচিত, কথা বলা উচিত। আপনারা মিডিয়া কিছুটা রাখেন, এটা বলবেন যে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে না, আমরা সিস্টেমটা যদি এরকম ভাবে, এখানে ওই যে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত আর একটু আগে যেটা বললেন যে লর্ড ক্লাইভের দ্বৈত শাসন, এই দুটোর যে সমন্বয় হচ্ছে অদ্ভুত, আমরা পশ্চাৎমুখী মানে অতীতমুখী হয়ে যাচ্ছি, যেখানে আধুনিক সমাজে আমাদের সব ইন্ডিভিজুয়ালিজম এই জিনিসগুলোর ডেভেলপমেন্ট এবং আধুনিক অর্থনীতি উন্নতির সবচেয়ে বড় কথা হচ্ছে সেপারেশন অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার্স। সব জায়গাটা রাষ্ট্র থেকে শুরু করে আপনার অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে এখানে সেপারেশনগুলো হচ্ছে না, সব ইউনিফিকেশন হয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু অর্থনীতির জন্য তারা এককভাবে সিদ্ধান্ত নেবে। এবং আরেকটা জিনিস, সম্প্রতি আপনারা দেখবেন ক্যাপিটাল ফ্লাইট যেটা হয়েছে 6 থেকে 9 বিলিয়ন ডলার, আমি যদি 8 বিলিয়ন ডলার ধরি, এই খেলাপির সাথে এই সম্পর্ক। এখন সম্পদ কেন্দ্রীভূত হলে একে তো একটা ইলিগাল ফ্লাইট হচ্ছে, আর একটা হচ্ছে সম্প্রতি উন্নত ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগের পারমিশন পেতে যাচ্ছেন বোধহয়। সেটাও কি যদি এই সম্পদ কেন্দ্রীভূত হয়, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপক ক্ষমতা থাকে, তাহলে এখানের ক্যাপিটাল কি আমি মোগাদিসু, এখানকার ক্যাপিটাল কি আমি মোজাম্বিক বা অন্যান্য আফ্রিকার দেশের মধ্যে আমি পাস করে ওইটা একটা বাই চ্যানেল হবে যে ইন্টারন্যাশনাল কোনো ব্যাংকে ট্যাঙ্কে রাখা যায় কিনা, এগুলো তো খুব স্বাভাবিক হিসাবে। দেখুন ওই ভবিষ্যৎটার দিকে যেন আমরা না যাই, সেজন্য আমার মনে হয় গণসচেতনতা বৃদ্ধি করা উচিত। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।